চ্যাপ্টার ৩০৯ দুটির মধ্যে একটি বেছে নেওয়া সেই মায়াবী অনুভূতিটা কেটে গেল। ক্লাইন আবার নিজের হাতে সেই অদ্ভুত মোমবাতিটা দেখতে পেল। মোমবাতিটা সলতে ছিল কালো রঙের, আর শিখাটা ছিল ফ্যাকাসে সাদা। ডন প্যালাডিনের যুদ্ধের কারণে চারদিকে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ফেটে যাওয়া মেঝে, ভেঙে যাওয়া গির্জার বেঞ্চ আর মাঝখান থেকে কেটে যাওয়া মোমবাতিগুলো সব আগের মতো ঠিক হয়ে গিয়েছিল। গির্জার ঠিক কোন জায়গায় ক্ষতি হয়েছিল তা দেখে চেনার কোনো উপায় ছিল না। বিশপ উট্রাভস্কি ক্লাইনের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিলেন। কখন যেন তিনি সামনের একটি বেঞ্চে বসে পড়েছেন। তার পিঠটা সামনের দিকে কিছুটা ঝুঁকেছিল। তিনি নিজের দুই হাতের তালুতে মাথাটা গুঁজে রেখেছিলেন। তার হাতের আঙুলগুলো নিজের রগদুটো চেপে ধরে রেখেছিল। টুপ টুপ তার মুখ বেয়ে ঘাম গড়িয়ে পড়ছিল। তার পায়ের কাছের মেঝেটা ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল। ক্লাইন যখন সেই অদ্ভুত মোমবাতিটা নিভিয়ে ফেলল, তখন বিশপ উট্রাভস্কি একবার শিউরে উঠলেন। তিনি মাথা তুলে ক্লাইনের চোখের দিকে তাকালেন। তার ঘোলাটে চোখ দুটো অশ্রু ভেজা ছিল। তার বলিরেখা পড়া মুখটা চোখের জলে ভিজে গিয়েছিল। কিন্তু সেই চোখে এখন এক অদ্ভুত আবেগ, আনন্দ আর স্বচ্ছতা খেলা করছিল। এই জায়ান্ট বিশপকে আগে যেমন বিশাল আর গম্ভীর দেখাত, এখন আর তেমন মনে হচ্ছিল না। তার শরীরের বিশালতা থাকলেও মনের ভেতরে সেই ভারী বোঝাটা আর ছিল না। এই মুহূর্তে ক্লাইনের মনে হল সে যেন একটা সদ্যজাত শিশুর দিকে তাকিয়ে আছে। সেই চোখের জল আসলে এক নতুন জীবনের প্রমাণ ছিল। বিশপ উট্রাভস্কির ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। তিনি খুব শান্ত স্বরে বললেন, তুমি আমার ধারণার চেয়েও অনেক বেশি দক্ষ। ক্লাইন খুব শান্ত গলায় উত্তর দিল, না, এটা আসলে আমি আগে থেকে সবকিছু ভালোভাবে বুঝে নিয়েছিলাম আর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিলাম বলেই সম্ভব হয়েছে। আপনার অতীতের কথা যদি বলি, আপনি তখন আপনার শত্রুর শক্তি সম্পর্কে নিশ্চিত ছিলেন না। তার ওপর আপনি অনেক দুর্বল অবস্থায় ছিলেন। আমি যদি বাস্তব পৃথিবীতে আপনার সাথে লড়াই করতাম, তবে শুধু পালানোর কথাই চিন্তা করতাম। ক্লাইন বলল, একজন প্রস্তুতি নেওয়া জাদুকর আর প্রস্তুতিহীন জাদুকরের মধ্যে আকাশপাতাল পার্থক্য থাকে। সে মনে মনে কথাটা ভাবল। বিশপ উট্রাভস্কি এই বিষয় নিয়ে আর কথা বাড়ালেন না। তার পুরো অবয়বে এখন এক বড় স্বস্তি ফুটে উঠেছে। তিনি বললেন, তোমাকে ধন্যবাদ বন্ধু। আমাদের চুক্তি অনুযায়ী আমি তোমাকে অ্যাপোথেকারি ফর্মুলা দেব। সাথে আমি তোমাকে একটা অতিরিক্ত মিস্টিক্যাল আইটেমও উপহার দেব। কথাটা বলতে বলতে তিনি নিজের পকেট থেকে একটা যন্ত্র বের করলেন। জিনিসটা দেখতে একটা সূঁচ, একটা টিউব আর একটা পাত্রের সংমিশ্রণের মতো ছিল। বিশপ উট্রাভস্কি তার হাতের জিনিসটার দিকে ইশারা করে বললেন, তোমার সামনে দুটো পছন্দ আছে। এটা হলো প্রথম পছন্দ। আমি যখন এটা পেয়েছিলাম, তখন এর কোনো নাম জানতাম না, আর নাম দেওয়ার কথাও কখনো ভাবিনি। তুমি এটা ব্যবহার করে নিজের শরীর থেকে এক টিউব রক্ত বের করে নিতে পারবে। কোনো জরুরি মুহূর্তে তুমি সেই রক্ত আবার নিজের শরীরে ঢুকিয়ে নিতে পারবে। এতে তোমার শরীরের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। তোমার অসুস্থতা আর চোট অনেক কমে যাবে। তোমার শক্তি, গতি, শরীরের ভারসাম্য আর অন্য সব ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। ক্লাইন খুব যুক্তিবাদী মানুষের মতো প্রশ্ন করল, এর সীমাবদ্ধতা আর গোপন বিপদগুলো কি কি? উট্রাভস্কি সেই সূঁচ আর টিউবের ওপরের রহস্যময় নকশাগুলোর দিকে তাকিয়ে বিস্তারিত ব্যাখ্যা করলেন। তিনি বললেন, এক টিউব রক্ত বের করার পর তুমি টানা 12 ঘণ্টা খুব দুর্বল হয়ে থাকবে। আর এই 12 ঘণ্টার মধ্যে সেই রক্ত আবার শরীরে ঢোকালে কোনো কাজ হবে না। অবশ্যই এই সময়ের সীমাটা একদম নিখুঁত নয়। তোমার শরীরের অবস্থার ওপর ভিত্তি করে এটা কম বেশি হতে পারে। তাছাড়া এটা খুব বেশি ব্যবহার না করাই ভালো। সপ্তাহে একবারের বেশি একদম নয়। নইলে এই রক্ত তোমাকে শক্তি দেওয়ার বদলে সাময়িকভাবে তোমার বিচার বুদ্ধি কেড়ে নেবে। আর রক্ত বের করার পর যে দুর্বল অবস্থা তৈরি হয়, সেটাই তোমার স্থায়ী বৈশিষ্ট্য হয়ে দাঁড়াবে। এগুলো ছাড়াও এর আরও একটা সমস্যা আছে। যদি তুমি এটাকে আধা ঘন্টার বেশি সময়ের সাথে নিয়ে ঘুরে বেড়াও, তবে তোমার ভেতরে কিছুটা উন্মাদনা কাজ করবে। ভাগ্য ভালো যে বিশপ উট্রাভস্কি আগে থেকে রক্ত বের করে রাখেননি। নইলে তার অতীতের রূপটা যদি শরীরে রক্ত ঢুকিয়ে নিতে পারত, তবে আমার জেতার সম্ভাবনা অনেক অনেক কমে যেত। ক্লাইনের মাথায় প্রথম এই চিন্তাটুকু খেলে গেল। সে কিছুটা ভ্রু কুঁচকাল। এই মিস্টিক্যাল আইটেমের নেতিবাচক প্রভাবগুলো নিয়ে সে বেশ চিন্তিত হয়ে পড়ল। সাময়িকভাবে বিচারবুদ্ধি হারানো, 12 ঘণ্টার দুর্বলতা বা মানসিক অবস্থার পরিবর্তন, এগুলো খুব বড় সমস্যা বলে মনে না হলেও এর ভেতরে একটা বড় ঝুঁকি লুকিয়ে আছে। যারা পাগল হয়ে গেছেন, র্যাম্পেজার্স, তাদের দেখে আর শয়তান ঈশ্বরের প্রলাপ শোনার পর থেকে ক্লাইন বিশ্বাস করে যে একজন বিয়ন্ডারের মানসিক অবস্থা ঠিক থাকাটা খুব জরুরি। যদি কারো মানসিক অবস্থা দীর্ঘ সময় ধরে খারাপ থাকে বা ঘন ঘন অস্বাভাবিক আচরণ দেখা দেয়, তবে খুব সহজেই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। এমনকি একজন বিয়ন্ডার যদি অভিনয়ের পদ্ধতি, অ্যাক্টিং মেথড খুব ভালোভাবে রপ্ত করেও থাকে, তবুও এমনটা হওয়া সম্ভব। ক্লাইন 2 সেকেন্ড চুপ থেকে জিজ্ঞেস করল, দ্বিতীয় পছন্দটা কি?
বিশপ উট্রাভস্কি তার অন্য পকেট থেকে পিতলের তৈরি সাধারণ একটা চাবি বের করলেন আর হাসলেন। এটার নাম মাস্টার কি। এটা তোমাকে এমন যে কোনো তালা খুলতে সাহায্য করবে যাতে কোনো মিস্টিক্যাল ক্ষমতা নেই। এছাড়া এটি খুব সামান্য কিছু বিয়ন্ডার ক্ষমতার তালাও খুলতে পারে। আর যে জায়গায় কোনো দরজা বা তালা নেই সেখানে এটি এমন এক পথ খুলে দিতে পারে যা বাস্তবের অংশ নয়। হ্যাঁ, তবে শর্ত হল সেখানে যেন অন্য কোনো বিয়ন্ডার ক্ষমতার বাধা না থাকে আর দেয়াল যেন খুব বেশি পুরু না হয়। এর আধ্যাত্মিক শক্তি একদম লুকিয়ে থাকে। যখন এটি ব্যবহার করা হয় না তখন সাধারণ চাবির সাথে এর কোনো পার্থক্য কোনো বিয়ন্ডারও খুঁজে পাবে না। উট্রাভস্কি আবার উঠে দাঁড়ালেন। তার বিশাল শরীরের কারণে ক্লাইনকে ওপরের দিকে তাকাতে হল। সেই জায়ান্ট বিশপ দ্রুত হেঁটে গির্জার হলের একপাশের দেয়ালের কাছে গেলেন। তিনি মাস্টার কি চাবিটা দেয়ালের ইটের ওপর চেপে ধরলেন। তিনি আলতো করে চাবিটা ঘুরালেন। হঠাৎ তার পুরো শরীরটা যেন পানির ভেতরে ডুবে যাওয়ার মতো করে কাঁপতে লাগল। তিনি দেয়াল ভেদ করে বাইরের দিকে চলে গেলেন। ঠিক একইভাবে বিশপ উট্রাভস্কি আবার গির্জার হলে ফিরে এলেন আর ক্লাইনের সামনে এসে দাঁড়ালেন। লম্বা যাজক মাথা নিচু করে জিজ্ঞেস করলেন, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ যে কোনটা নেবে? ক্লাইন কিছুক্ষণ চিন্তা করে জিজ্ঞেস করল, মাস্টার কি চাবির গোপন বিপদগুলো কি কি? বিশপ উট্রাভস্কি উষ্ণ হাসি দিয়ে বললেন, যে ব্যক্তি এটা সাথে রাখবে সে মাঝে মাঝে পথ হারিয়ে ফেলবে। একজনের কাছ থেকে আমি শুনেছি যে মানুষজন একদম হুটহাট করে পথ হারিয়ে ফেলে। পথ হারিয়ে ফেলা? আমি একজন সিয়ার, আমার আধ্যাত্মিক ইন্টুইশন আছে। ক্লাইন মনে মনে বিড়বিড় করল। ধীরে ধীরে সে একটা সিদ্ধান্তে পৌঁছাল। কয়েক সেকেন্ড পর সে বলল, আমি মাস্টার কি চাবিটাই নিতে চাই। সে চাইছিল না যে তার মানসিক অবস্থায় কোনো প্রভাব পড়ুক। সে নিজের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি নিতে একদমই রাজি ছিল না। কি আফসোস, আমি আসলে ওই অদ্ভুত মোমবাতিটাই সবচেয়ে বেশি চেয়েছিলাম। ওটা যেন আত্মার একদম গভীরের অংশ, স্বপ্নের সবচেয়ে নিচের স্তর। ওটা তো আমার নিজের ঘরের মতো জায়গা। সে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে। বিশপ উট্রাভস্কি চাবিটা ক্লাইনের হাতে তুলে দিলেন আর তিনি মানুষের চামড়ায় মোড়ানো সেই অদ্ভুত মোমবাতিটা নিজের কাছে রেখে দিলেন। ক্লাইন যখন তার নতুন মিস্টিক্যাল আইটেমটা পরীক্ষা করছিল তখন উট্রাভস্কি পেছনের দিকে ইশারা করে বললেন, অ্যাপোথেকারি ফর্মুলা ওই পাশের ঘরে আছে। আমি গিয়ে নিয়ে আসছি। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। ক্লাইন মাথা নেড়ে সায় দিল। বিশপ উট্রাভস্কি হল থেকে চোখের আড়ালে চলে যেতেই ক্লাইন একটা পেনি বের করল। সে চট করে একটা ভবিষ্যদ্বাণী ডিভিনেশন করে নিল যে মাস্টার কি চাবিটা নিয়ে বিশপ কোনো মিথ্যা কথা বলেছেন কিনা। সন্তোষজনক উত্তর পাওয়ার পর সে সামনের দেয়ালটার দিকে এগিয়ে গেল। সেখানে সারিবদ্ধভাবে অনেকগুলো মোমবাতি রাখা ছিল। সে প্রাচীন পিতলের চাবিটা শক্ত দেয়ালের গায়ে চেপে ধরল। সে নিজের আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করে চাবিটা ঘুরাল। হঠাৎ ক্লাইনের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল আর তার পরপরই সব পরিষ্কার হয়ে উঠল। সেই মুহূর্তে তার চোখের সামনে আর কোনো জ্বলন্ত মোমবাতি ছিল না। ছিল না গির্জার সেই বেঞ্চগুলো বা সোজা দেয়াল। তার সামনে এখন শুধু শুকিয়ে যাওয়া ঘাস আর নোংরা ছড়ানো কাদামাখা জমি। পাশে একটা গ্যাসের বাতি জ্বলছিল যা রাস্তার দিকে চলে গেছে। আমি সত্যিই বাইরে চলে এসেছি। ক্লাইন হাসল আর মাথা নাড়ল। সে আবার মাস্টার কি ব্যবহার করে সফলভাবে গির্জার হোলের ভেতরে ফিরে এল। 10 সেকেন্ডের কিছু বেশি সময় অপেক্ষা করার পর উট্রাভস্কি ভারী পায়ে হেঁটে ফিরে এলেন। তার হাতে হলদেটে বাদামি রঙের একটা ভেড়ার চামড়ার কাগজ পার্চমেন্ট ছিল। তুমি এটা যাচাই করে নিতে পারো। যদি কোনো সমস্যা থাকে তবে তুমি আমাকে সবসময় হারভেস্ট চার্চে খুঁজে পাবে। সেই জায়ান্ট বিশপ অ্যাপোথেকারি ফর্মুলাটা ক্লাইনের হাতে দিলেন। প্রধান উপকরণ একটা পূর্ণবয়স্ক ফ্লাইং ইউনিকর্ন এর শিং, 3 গ্রাম রয়্যাল জেলিফিশের বিষের স্ফটিক। ক্লাইন একবার চোখ বুলিয়ে নিল। সে হেসে উত্তর দিল, আমি এটার সত্যতা যাচাই করে নেব। যেমন ধরুন, ধূসর কুয়াশার ওপর গিয়ে ভবিষ্যদ্বাণী করে সে মনে মনে কথাটা যোগ করল। বিশপ উট্রাভস্কি মৃদু মাথা নাড়লেন। তিনি আর কোনো কথা না বলে ধরিত্রী মাতা বা আর্থ মাদারের পবিত্র চিহ্নের দিকে হেঁটে গেলেন। তিনি নিজের দুহাত দুই পাশে ছড়িয়ে দিয়ে নিচু স্বরে প্রার্থনা শুরু করলেন, ধন্যবাদ জীবনের উৎস, তোমার জয় হোক সকল প্রাণের জননী। ক্লাইন মাস্টার কি আর অ্যাপোথেকারি ফর্মুলাটা নিজের কাছে গুছিয়ে রাখল। উট্রাভস্কি প্রার্থনা থামানোর পর ক্লাইন অর্ধেক মজা করে বলল, আমার আশাটা কি তবে ধরিত্রী মাতাই ঠিক করে দিয়েছিলেন? নইলে আপনি তাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? এভারনাইট গডেসের ছদ্ম অনুসারী ক্লাইন মনে মনে হাসল। হ্যাঁ, সবকিছুই ধরিত্রী মাতা ঠিক করে রেখেছেন। নইলে আমার সাহায্যের ডাক তোমার কানে পৌঁছত না। আমিও এই ব্যাকল্যান্ডে থাকতাম না, আর এই মেন্টাল টেরর ক্যান্ডেলটাও আমার হাতে আসত না। বিশপ উট্রাভস্কি শান্ত হাসি মুখে বললেন। একজন বিশ্বাসী মানুষের যুক্তি যেমন হওয়া উচিত ঠিক তেমন ক্লাইন হঠাৎ অনুভব করল যে তার সাথে আর কথা বলে লাভ নেই। সে নিজের বুকের ওপর হাত রেখে মাথা নিচু করে বিদায় জানাল। সে বলল, আপনার মহানুভবতার জন্য ধন্যবাদ। আমার এখন যাওয়া উচিত। সে সোজা হয়ে দাঁড়াল আর দ্রুত গির্জার হোল থেকে বেরিয়ে রোজ স্ট্রিট দিয়ে অদৃশ্য হয়ে গেল।
10 মিনিট পর সে অন্য একদিক থেকে হারভেস্ট চার্চের সোনালি রঙের সামনের অংশটা দেখতে পেল। তার মুখের পেশিগুলো একবার কেঁপে উঠল। ভবিষ্যদ্বাণী না করে কি আমি ঘরেও ফিরতে পারব না? সে মনে মনে বিড়বিড় করল। সে চাইছিল নিজের জেদ বজায় রেখে নিজের ক্ষমতায় পথ খুঁজে বের করতে, কিন্তু তার হাত যেন তার কণ্ঠস্বরের চেয়েও বেশি দ্রুত কাজ করছিল। সে একটা গাছের ডাল ভেঙে একটা সাধারণ ডাউজিং রড তৈরি করে ফেলল। এই ডাউজিং রড দিয়ে যেমন মানুষ বা জিনিস খোঁজা যায়, তেমনি দিকও খুঁজে পাওয়া যায়। এবার ক্লাইন কোনো ঝামেলা ছাড়াই নিজের ঘরে ফিরে আসতে পারল। সে এমনকি ফর্মুলাটার সত্যতা আর মাস্টার কি চাবির গোপন বিপদগুলো নিশ্চিত করে নিল। পরদিন ছিল রবিবার সকাল। ঘুম থেকে ওঠার পর ক্লাইন নাস্তা করল। সে কলম আর কাগজ বের করে আইসেনগার্ড স্ট্যান্টনকে একটা চিঠি লিখল। চিঠিতে সে তাকে পুলিশের সাহায্য নিয়ে 4 বছর আগের একটা ধারাবাহিক খুনের মামলার সন্দেহভাজনদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নিতে বলল। সেই সময় খুনিদের লক্ষ্য ছিল সন্তান আছে এমন অবিবাহিত পতিতারা। চিঠিটা ভাঁজ করে খামে ভরার পর ক্লাইন তাতে 1 পেনি দামের একটা কালো ডাকটিকিট লাগাল। সে নিজের পোশাক পরে টুপি আর লাঠিটা হাতে নিল। সে ঘর থেকে বেরিয়ে রাস্তার শেষ মাথায় ডাকবাক্সে চিঠিটা ফেলতে গেল। ঠিক তখন সে মিস স্টেলিন সামার আর তার স্বামী মিস্টার লুককে খুব সুন্দর পোশাক পরে থাকতে দেখল। তাদের দরজার সামনে একটা ভাড়া করা ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। ক্লাইন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, শুভ সকাল। এত সকাল সকাল আপনারা কোনো ভোজের অনুষ্ঠানে যাচ্ছেন নাকি? লুক হাসি মুখে বলল, ঠিক ভোজের অনুষ্ঠান নয়, আসলে আমরা একটু সাহায্য করতে যাচ্ছি। মিস স্টেলিন নিজের চিবুকটা সামান্য উঁচিয়ে বললেন, মেরি সফলভাবে ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিলে যোগ দিতে পেরেছে। আজ রাতে একটা বড় নাচের অনুষ্ঠান হবে, তাই আমাদের আগেভাগেই গিয়ে সাহায্য করতে হবে। মিস মেরির ইচ্ছা পূরণ হয়েছে? দারুণ তো। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলল আর হেসে বলল, মিস মেরিকে আমার অভিনন্দন জানাবেন। লুক সামার মাথা নেড়ে বলল, তুমি বোধহয় আজকের সকালের খবরের কাগজ পড়নি? ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিলের সব সদস্যের নাম সেখানে ছাপা হয়েছে। কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন স্যার ডার্স শ, আর প্রথম সচিব হয়েছেন মিস্টার হিবার্ট হল।